নমস্কার বন্ধুরা, আমি তনুজা। এসো গল্প শোনাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে গল্পটা তোমাদেরকে পড়ে শোনাবো, একজন ইডিয়টের গল্প। লিখেছেন বুদ্ধদেব গুহ। তাহলে গল্পটা তোমরা শুনতে থাকো, একজন ইডিয়টের গল্প। বহুদিন পরে পুরীতে এলাম। এসে পুরী এক্সপ্রেস থেকে নেমে পুরী স্টেশনের প্ল্যাটফর্মেই ধাক্কাটা খেলাম। না, কোনো মানুষ বা জিনিসের সঙ্গে ধাক্কা নয়, ধাক্কাটা নিজের স্মৃতির সঙ্গে। আমরা কামরা থেকে নেমে একটি ব্যাগ কাঁধে তুলে বাইরে যাবার গেটের দিকে এগোচ্ছি তখন ভিড় পাতলা হয়ে গেছে প্ল্যাটফর্মে। অপেক্ষাকৃত অল্প বয়সীরা তাড়াতাড়ি হেঁটে বেরিয়ে গেছেন স্টেশন থেকে। আমার বয়স হয়েছে, এখন আর তাড়াহুড়ো করতে পারি না। একটা স্ট্রোক হয়ে গেছে, হাঁটুতে আর্থারাইটিস। একটু হেঁটে ক্লান্ত হয়ে গিয়ে পাখার তলাতে একটি চেয়ারে বসলাম জিরিয়ে নেবার জন্যে। হঠাৎ দেখি দীপশিখা আসছে একটি হুইল চেয়ারে বসে। পাশে পাশে একজন সুবেশা তরুণী আয়া। সে এতই বিপুলা হয়েছে যে তাকে মাত্র কয়েকদিন আগে একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে না দেখলে চিনতে পারার কোনো সম্ভাবনাই ছিল না। সেই সাক্ষাৎকারেই শুনেছিলাম যে তার স্বামী বিয়োগ হয়েছে গত বছর। দীপশিখার স্বামীর নাম ছিল অগ্নিভ। খুব বড়লোকের ছেলে, মেধাবী ও সুদর্শন ছেলে, টাটা কোম্পানির মস্ত বড় ইঞ্জিনিয়ার। বিয়ের পরে দীপশিখা জামশেদপুরেই চলে গেছিল। দীপশিখা আমাদের ছোটবেলার কাকলিয়া রোডের ডাকসাইটের সুন্দরী মেয়ে ছিল। তার হাজার প্রেমিকের মধ্যে আমিও একজন ছিলাম। সে যেমন রবীন্দ্রসঙ্গীত গাইত, তেমনই নাচত এবং রেডিওতে নিয়মিত অনুষ্ঠান করত। তখন টিভি ছিল না। আমি তখন যাদবপুরে তুলনামূলক সাহিত্য পড়ি, নাটক করতাম, লিটল ম্যাক করতাম, ডিওয়াইএফ করতাম। ওই বয়সে তরুণরা প্রায় সকলেই যা করত। দীপশিখার সঙ্গে অভিনয়ও করেছি, দ্বৈত সঙ্গীতও গেয়েছি। বন্ধুরা বলতো দীপশিখা আমাকে খুব পছন্দ করে। আমি তো ওকে করতামই, কিন্তু অনেক মেয়েরাই যেমন এক সময় শাড়ি ছেড়ে সালোয়ার কামিজ অথবা জিন্স পরে, তেমনি দীপশিখাও আমাকে ননশ্যালেন্টালি ত্যাগ করে সম্পূর্ণ অপরিচিত অত্যন্ত সচ্ছল অগ্নিভকে বাবা মায়ের ইচ্ছেতে বিয়ে করে চলে গেছিল। আমি বিয়ে করিনি, কারণ দীপশিখাকে আমি ভালোবেসেছিলাম। বন্ধুরা বলতো, তুমি একটা ইডিয়েট, আজকাল কি লায়লা মজনুর দিন আছে? আমার মেয়ে বন্ধুরাও কথা বলতো। তবুও বিয়ে করিনি। বিয়ে করতে সাহস লাগে, আমার সেই সাহস ছিল না। টিভির সাক্ষাৎকারেই জেনেছিলাম যে দীপশিখা আর অগ্নিভর কোনো সন্তান নেই। হুইল চেয়ারটাকে আমারই চেয়ারের পাশের একটি পাখার নিচে দাঁড় করালো কুলি, নিজেকেও দীপশিখাকে এবং তার আয়াকে হাওয়া খাওয়াবার জন্যে। আমি এগিয়ে গিয়ে হুইল চেয়ারটাকে ছুঁয়ে বললাম, কেমন আছো? দীপশিখা চমকে চাইল, আমাকে চিনতে পারল না। তারপর বলল, দেখতেই তো পাচ্ছেন, কিন্তু আপনি? আমি আপনার একজন অনুরাগী। যাদবপুরের দিনগুলো মনে পড়ে? চমকে উঠল আবার দীপশিখা। কুলি হুইল চেয়ারটা ঠেলতে শুরু করলো। বলল, আর দেরি হলে ট্যাক্সি মিলবে না মা? দীপশিখা বলল, চলো। তারপর ঘাড় ফিরিয়ে আমার দিকে চেয়ে বলল, খুবই চেনা চেনা লাগছে, কিন্তু সরি, চিনতে পারলাম না। আমি হেসে বললাম, ঠিক আছে। তারপর মনে মনে বললাম, চেনা কি এত সহজ? তুমিও কি অগ্নিভকে চিনেছিলে? কাছে থাকা যায় সারা জীবন, হাতের ওপর হাত রাখা যায়, কিন্তু চেনা অত সহজ নয়। উদ্ভ্রান্তর মতো তাকালো একবার দীপশিখা। তার হুইল চেয়ারটা আমাকে ফেলে এগিয়ে গেল। আজ থেকে 40 বছর আগে সে যেমন আমাকে ফেলে এগিয়ে গেছিল। দীপশিখা তাকালো না পেছন ফিরে। আমি লাঠি হাতে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ভাবছিলাম, সকলের জীবনেরই বোধহয় এই নিয়ম। সামনে চলাই জীবনের ধর্ম, পেছন পানে তাকাতে নেই, তাকিয়ে কোনো লাভও নেই। প্রতিটি মানুষ নিরুপায় নিরন্তর সামনেই এগিয়ে চলেছে। দীপশিখা ও আমিও তাই চলব। এই পৃথিবীতে সমব্যথা নেই, সমব্যথী নেই,
স্মৃতির বাসা নেই কোনো। স্টেশনের গেটে পৌঁছে দেখলাম সকাল 8টাতেই রোদের চাঁদোয়া গনগনে আগুনের মতো মাথার উপরে বিছানো। একজন পান্ডা এসে বলল, আপনার পান্ডা কে বাবু? রিক্সা আর অটোওয়ালা বলল, আপনি কোন হোটেলে যাবেন? আমি দাঁড়িয়ে দেখলাম দীপশিখা একটি এয়ার কন্ডিশন বোলেরোতে চলল। চক্রতীর্থর মেফেয়ার হোটেল থেকে গাড়ি ও অ্যাটেন্ডেন্ট তাকে নিতে এসেছিল। সেখান থেকে সমুদ্রের নীল দেখা যাচ্ছিল না, ঢেউ ভাঙার শব্দও শোনা যাচ্ছিল না। দীপশিখার বোলেরো চলে গেল। আমি একটি রিক্সাতে উঠে বললাম, পুরী হোটেলে যাব। তারপর রিক্সাওয়ালাকে বললাম, এখানে পানের দোকান আছে? সে বলল, আছিছ। পানের দোকানের সামনে রিক্সাটা দাঁড় করাতেই ট্রাফিক পুলিশ এসে রিক্সার হ্যান্ডেলে 2 ডান্ডা কষালো। বলল, রাস্তা জ্যাম করিছ কায়? তাড়াতাড়ি 2 খিলি পান আর জর্দা আমার হাতে ধরিয়েই রিক্সাওয়ালা প্যাডেল করতে লাগলো সিটে বসে। এখানে কলকাতা পাত্তি পাওয়া যায় না। বাংলা পাত্তি 2বার চিবোতেই মুখটা জ্বলতে লাগলো। ফেলে দিলাম পানটা। রিক্সাওয়ালা বলল, পুরী হোটেলের পাশে যে গল্লি আছিছ সেটু মিলিব কলকাতা পাত্তি। মুখটা এই সকালের মতোই বিস্বাদ হয়ে গেল। দীপশিখা এতক্ষণে মেফেয়ারের এয়ার কন্ডিশন কটেজের শাওয়ারের নিচে চান করছে হয়তো, নয়তো হোটেলের সেকুরেটেড বেলাভূমিতে লাল নীল ছাতার নিচে পাতা ডেক চেয়ারে বসে স্প্রাইট বা 7 আপের গায়ে চুমুক দিতে দিতে সমুদ্র দেখছে হয়তো। আমার সাইকেল রিক্সা ক্যাঁচোর কোচর করতে করতে পুরী হোটেলের দিকে এগোতে থাকলো। সময় লাগবে, একটু পরেই পথের বাঁ দিকে সমুদ্র আর দীর্ঘ বেলাভূমি দেখা যাবে। মন ভালো হয়ে যাবে। লাঠি হাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেলাভূমিতে হেঁটে বেড়াবো আমি। শারীরিক অসুবিধা ছাড়া আমি সব ব্যাপারেই স্বাবলম্বী। আমার কোনো দুঃখ নেই। একমাত্র দুঃখ এই যে দীপশিখা আমাকে চিনতেই পারল না, অথচ সারাটা জীবন আমি ওকে মনে রেখে। যাদবপুরেরই এক বন্ধু ছিল আমার ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের। তার নাম ছিল হিতেন। হিতেন মারা গেছে গত বছর ভরা সংসার রেখে। লার্সেন অ্যান্ড টুব্রোতে ছিল, ভালো পদে। হিতেন বলতো, তুই একটা রিয়েল ইডিয়েট। হিতেনের সুন্দরী স্ত্রী মনিকা বলতো হিতেনকে, তুমি কি বুঝবে ভালোবাসার? তুমি তো একটা মেশিন। দাদার মতো রোম্যান্টিক মানুষকেই মেয়েরা পছন্দ করে এসেছে। দীপশিখাও হয়তো একটি মেশিনই ছিল তোমারই মতো, তাই আপনাকে দাম দেয়নি সে। আমি ভাবছিলাম কলকাতা ফিরে কাউকেই বলতে পারবো না যে দীপশিখার সঙ্গে এত বছর বাদে দেখা হয়েছিল, কিন্তু আমাকে চিনতে পর্যন্ত পারেনি সে। জীবনের অনেক হিসাব নিকাশ বা লাভ ক্ষতির হিসেব না রেখে শুধু মনের টানে ছুটে চলা একজন রোম্যান্টিক মানুষের প্রতিচ্ছবি এই গল্পে ফুটে ওঠে। বুদ্ধদেব গুহর লেখনের মূল আকর্ষণ হল প্রকৃতি ও মানুষের আবেগের মেলবন্ধন। এই গল্প তার ব্যতিক্রম হয়নি। পুরীর সমুদ্র সৈকত, হাওয়া এবং পুরনো স্মৃতিগুলোর বর্ণনা পাঠককে এক ভিন্ন জগতে নিয়ে যায়। এতক্ষণ ধরে আমার গল্প পাঠ শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের। কেমন লাগলো আজকের গল্প? যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকের মতো বিদায়। আবার সামনের মঙ্গলবার নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো আর সুস্থ থেকো।